তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষের আলোক দশার চক্রাকার ফোটোফসফোরাইলেশন। এর আগের যে ভিডিও ছিল সেটাতে আমরা অচক্রাকার ফোটোফসফোরাইলেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো ওই ভিডিওটা তোমরা একটু দেখে নিও যারা দেখোনি, না হলে এইটা একটু বুঝতে সমস্যা হবে। তো আমি এটা খুব শর্টেই বলবো কারণ তোমাদের সিলেবাস যতটুকু রয়েছে আর এর ডিটেলসটা অলরেডি অচক্রাকারে বলা আছে, আর আমি চক্রাকারটা যতটা সম্ভব চেষ্টা করবো যে ছোট করে বানানোর। দেন আমরা করব হচ্ছে অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা যেটাকে বলা হচ্ছে। ওকে, তো চক্রাকার ফোটোফসফোরাইলেশন। তো এর আগের যে ভিডিও সেখানে অলরেডি সব কিছু বলা আছে যে কেন চক্রাকার নাম হচ্ছে, কেন অচক্রাকার নাম হয়েছে, কেন ফোটোফসফোরাইলেশন বলা হয়েছে, বা জেড পাথওয়ে কাকে বলে, বা ফোটো সিস্টেম 1-2 থেকে P60 680 থেকে শুরু করে P700 এইসব জিনিসপত্রগুলো জেড পাথওয়ে সম্পর্কে সমস্ত কিছুই আগের ভিডিওতে বলা রয়েছে। তো তোমরা ওটা দেখে নিও। তো এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে চক্রাকার ফোটোফসফোরাইলেশন। চক্রাকার ফোটোফসফোরাইলেশন শুরু হয় যেটা থেকে সেটা হচ্ছে PS1 বা ফোটো সিস্টেম 1, যেটা হচ্ছে P700। ওকে, কি বললাম, PS1 থেকে শুরু হয়, ঠিক আছে। তো আমি এখানে এই ডায়াগ্রামটার মাধ্যমে আর কি চক্রাকার যে ফোটোফসফোরাইলেশন সেটাকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো ফার্স্টে আমরা বলেছিলাম যে PS1 থেকে শুরু হয়, তো আমরা এখানে PS1টা করছি। PS1 মানে কত? P700, ঠিক আছে। এটা হচ্ছে PS1 বা P700, যেটা সেটা থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, তাই তো। কেন ইলেকট্রন বেরোচ্ছে, কি ব্যাপার, সেটা অলরেডি অচক্রাকারে বলা আছে, তো তোমরা সেটা দেখে নিও। এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, বেরিয়ে এখানে কোথায় যাচ্ছে, আমরা যে ইলেকট্রন গ্রাহক বা ইলেকট্রন অ্যাকসেপ্টারগুলোর কথা বলেছিলাম, এখানেও কিছু অ্যাকসেপ্টার পাওয়া যায় বা ইলেকট্রন গ্রাহক যেটা, সেখানে যাচ্ছে FD, ঠিক আছে। FD কি, সেটার ফুল ফর্ম কি, সেগুলো সবই আগের যে ভিডিও আছে সেটাতে বলা রয়েছে। তো FD থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাবে হচ্ছে PQতে, ঠিক আছে। কোথায় যাচ্ছে? PQতে। তো এইবার হচ্ছে PQ থেকে যে ইলেকট্রন আছে সেইটা একটা জায়গাতে যাবে, সেটা কোথায়, সেটা হচ্ছে কি সাইটোক্রোম যৌগ, ঠিক আছে। সেটা থেকে সাইটোক্রোম যৌগতে গেল। দেন সাইটোক্রোম যৌগ থেকে আবার এই ইলেকট্রন কোথায় যাবে? পিসিতে যাবে। এই সবকটার ফুল নেম এবং এগুলো কি কাজ করে মোটামুটি, ইলেকট্রন অ্যাডাপ্টার, এইসব অ্যাডাপ্টার বলছি, সরি, অ্যাকসেপ্টার বা ইলেকট্রন গ্রাহক যেটা, বা এগুলোর যে পুরো নাম বা পুরো কথাগুলো সেগুলো সবই অচক্রাকারে বলা রয়েছে, ঠিক আছে। তো এইবারে হচ্ছে পিসি থেকে ইলেকট্রন কোথায় যাচ্ছে? পিসি থেকে ডিরেক্ট যাবে যেখানে, সেটা হচ্ছে কি আবার PS1, ঠিক আছে। তার মানে এইখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে PS1 থেকেই আবার PS1-এ গেল, ঠিক আছে। ঠিক আছে, এখানে সবই দুটো করে ইলেকট্রন যাচ্ছে। আবার সেম ভাবে PS এখান থেকে আবার এখানে যাবে, ঠিক আছে। মানে এইখান থেকে যদি আমরা সাইকেলটাকে শুরু করি তাহলে এই গোটা রাস্তাটা দিয়ে আবার এখানে ব্যাক করছে, মানে হচ্ছে কি PS1 এসে ব্যাক করছে, দিয়ে আবার এখান থেকে এখানে যাচ্ছে, ঠিক আছে। তো এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি এটা হচ্ছে আলোক কেন্দ্র, ঠিক আছে। এখানে হচ্ছে ফোটন যাবে, এটা হচ্ছে ফোটন গেল, ঠিক আছে। আলোক, তো এটা হচ্ছে ফোটন, আলোক গেল এখান থেকে। আচ্ছা, এইবারে হচ্ছে এইখান থেকে আমরা দেখালাম এটা। এবারে ফোটোফসফোরাইলেশন নামটাতেই বোঝা যাচ্ছে যে ATP থেকে তো ATP এখানে তৈরি হবে, ঠিক আছে।
তো আমরা দেখে নিই যে ঠিক কোন কোন পাথওয়েতে এডিপি আর এটিপিটা তৈরি হয়। পাথওয়ে মানে কোন রাস্তাটার ঠিক কোন জায়গাটাই, গোটা একটা রাস্তা ধরো, সেই রাস্তাটার কোথা থেকে ঠিক এডিপিটা ভেঙে এটিপি তৈরি হচ্ছে। এই একটা জায়গাতে তৈরি হচ্ছে, এবার এইখানে তৈরি হবে, এডিপির সাথে পিআই যুক্ত হবে, হয়ে তৈরি করবে হচ্ছে এটিপি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল চক্রাকার যে ফোটোফসফোরাইলেশন, সেটার পদ্ধতিটা হচ্ছে এইটা, বা পাথওয়েটা হচ্ছে এইটা। তো আমরা এখানে কি দেখলাম যে উত্তেজিত ইলেকট্রন যেটা, সেটা হচ্ছে PS1 বা P700 থেকে বিচ্যুত ইলেকট্রনগুলো আর কি কয়েকটা ইলেকট্রন বাহকের মাধ্যমে, মানে এই যে FD, তারপর হচ্ছে PQ, দেন হচ্ছে সাইটোক্রোম PC, এর মাধ্যমে আবার P700 বা PS1 এ পুনরায় ফিরে আসে। এই চক্রে 2 অণু এটিপি তৈরি হচ্ছে, এখানে 1 অণু এটিপি, এখানে 1 অণু এটিপি। তো এইটা যেহেতু পুনরায় মানে চক্রাকার পদ্ধতিতে হচ্ছে, বারবার যেখান থেকে শুরু হয় সেখানেই ফিরে আসছে আবার, তাই জন্য এর নাম হচ্ছে কি চক্রাকার ফোটোফসফোরাইলেশন। ঠিক আছে, তো চক্রাকার ফোটোফসফোরাইলেশন এখানেই শেষ। আর আমরা আগের ভিডিওতে অচক্রাকার অলরেডি পড়ে নিয়েছি। তো এখন আমরা যেই জিনিসটা এখানে শুরু করব সেটা হচ্ছে কি ডার্ক রিয়াকশন বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক নিরপেক্ষ দশা। ঠিক আছে, কি নাম বললাম? আলোক নিরপেক্ষ দশা বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক রিয়াকশন বা অন্ধকার বিক্রিয়া যেটাকে বলছে। ঠিক আছে, তো আমরা এখন শুরু করতে চলেছি অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। ঠিক আছে, তো এটা হচ্ছে কি কখন হয়? এটা হয় হচ্ছে ঠিক আলোক দশার পরেই সম্পন্ন হয়। ঠিক আছে, আলোক দশার ঠিক পর হয়। ঠিক আছে, কোথায় হয়? কোথায় হয় সেটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। ঠিক আছে, কোথায় হচ্ছে? ক্লোরোপ্লাস্টের সময়। কখন স্ট্রোমায় কখন হচ্ছে? আলোক দশার পর। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে কিভাবে হচ্ছে, মানে ঠিক জায়গাটা কোথায়, সবকিছু ডায়াগ্রাম দিয়ে বলা রয়েছে হচ্ছে আলোক সংশ্লেষের স্থানের যে কোথায় হচ্ছে এক্স্যাক্টলি স্থানের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, ওই ভিডিওতে সবই বলা রয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে ডায়াগ্রামের মাধ্যমে স্ট্রোমা কেমন মোটামুটি দেখতে হয়, মানে বোঝার সুবিধার মতো কেমন দেখতে হয়, বা কোন জায়গাটাতে ঠিক হয়, ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল কোথায় থাকে, স্ট্রোমা কোনটা, গ্রানা কোনটা, আলোক বিক্রিয়া কোথায় হয়, অন্ধকার বিক্রিয়া কোথায় হয়, এই সবই ওই আলোক সংশ্লেষের স্থান যে ভিডিওটা, সেই ভিডিওতে বলা রয়েছে। তো তোমরা যদি না দেখে থাকো দেন ওটা দেখে নাও, না হলে পরপর সিকোয়েন্সে যদি তোমরা ভিডিওগুলো না দেখো তাহলে এটা কিন্তু বুঝতে খুবই সমস্যা হবে। ঠিক আছে, তো আমরা এখন যেটা বলছিলাম যে অন্ধকার দশা আলোক দশার পর হয় আর ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় হচ্ছে। ঠিক আছে, এবারে আমরা বলবো যে কেন অন্ধকার দশা নাম হচ্ছে। অন্ধকার দশার নামটা থেকে নর্মাল আমরা কি বুঝতে পারি যে এটা হচ্ছে অন্ধকারে হয়, তাই তো, বা রাতে হতে পারে, দিনের বেলায় যেহেতু আলো থাকে তাই জন্য রাতের বেলায় হওয়ার কথা, তাই তো, কিন্তু সেটা কিন্তু নয়, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। ঠিক আছে, এটা কিন্তু ভুল কনসেপ্ট। অন্ধকার দশা যেহেতু নাম, তার মানে কিন্তু এটা নয় যে এটা অন্ধকারে বা রাতে হবে। ঠিক আছে, এটা কিন্তু হবে দিনের বেলাতেই, অবশ্যই এটা দিনের বেলাতেই হবে। এটার নাম এইরকম দেওয়া হয়েছে কেন? আলোক নিরপেক্ষ দশা কেন বলা হচ্ছে? কারণ এটাতে আলোটা লাগছে না। ঠিক আছে, এ কিন্তু আলোটাকে কাজে লাগাচ্ছে না, এর কাজটা হচ্ছে কি রিয়াকশনটাকে আলো ছাড়াও ঘটতে পারে। ঠিক আছে, লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন বা আলোক দশা যেটা, সেটা হচ্ছে আলোর উপস্থিতি ছাড়া কখনোই সম্ভব নয়। ঠিক আছে, অন্ধকার দশা কি করছে? আলোটাকে প্রয়োজন নেই, কিন্তু আলোক রিয়াকশনটাকে বা আলোক বিক্রিয়া যেটা, সেটার যে উৎপন্ন পদার্থগুলো বা বাই প্রোডাক্টগুলো, সেগুলো কিন্তু অন্ধকার দশার লাগছে। ঠিক আছে, বা আলোক নিরপেক্ষ দশাটাই বলা বেটার, কারণ এতে কনসেপ্টে পরিষ্কার হয়। ঠিক আছে, তো এটা কখন হয় বলেছিলাম? আলোক দশার পর। এটা কিন্তু কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। আর কখন হয়? দিনের বেলাতেই। ঠিক আছে, দিনের বেলাতেই হয়, আলোর প্রয়োজন নেই, এই জিনিসটা মাথায় রাখতে হবে, আলোর প্রয়োজন নেই, তাই জন্য এর নাম হচ্ছে আলোক নিরপেক্ষ দশা। ঠিক আছে, আচ্ছা, কিন্তু দিনের বেলাতেই হবে এরকমটা কিন্তু নয় যে অন্ধকার দশা মানেই রাতের বেলায় হবে, দিনের বেলাতেই হবে এবং আলোর কোনো প্রয়োজন এখানে নেই। ঠিক আছে, তো বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে এই অন্ধকার বিক্রিয়াটি
লক্ষ্য করেন, ঠিক আছে। তো আমি কি নাম বললাম, বিজ্ঞানী ব্ল্যাকম্যান, ঠিক আছে। বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে প্রথম এই অন্ধকার বিক্রিয়াটি বা আলোক নিরপেক্ষ যে বিক্রিয়াটি আছে সেটাকে লক্ষ্য করেন। তাই জন্যে একে আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে কি ব্ল্যাকম্যান বিক্রিয়া, ঠিক আছে। তাই জন্যে এর নাম কি, ব্ল্যাকম্যান বিক্রিয়া, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তো আমরা একটু আগেই বললাম যে ডার্ক রিয়াকশনে আলোর প্রয়োজন নেই, কিন্তু আলোক বিক্রিয়ার প্রয়োজন আছে, ঠিক আছে। আলোক বিক্রিয়ার প্রয়োজন আছে কারণ আমরা যখন আলোক দশা পড়াই তখনই আমরা বলেছিলাম যে আলোক দশায় বা আলোক বিক্রিয়ায় যে উৎপন্ন পদার্থগুলো হবে সেগুলো হচ্ছে কি অন্ধকার দশায় কাজে লাগবে, ঠিক আছে। তো সেগুলো কি কি ছিল, আলোক দশায় উৎপন্ন পদার্থগুলো কি কি ছিল, সেটা হচ্ছে NADPH এবং এটিপি, তাই তো। NADPH এবং এটিপিটা কিন্তু ফসফোরাইলেশনের সময় তৈরি হয়েছিল, ফোটোফসফোরাইলেশন, চক্রাকার একটু আগেই যেটা তোমাদের পড়াচ্ছিলাম আমি। তো মোটামুটি আমরা এটা জানতাম যে আলোক দশায় উৎপন্ন যে পদার্থ সেটা হচ্ছে কি NADPH এবং এটিপি। কি বললাম, NADPH এবং এটিপি, ঠিক আছে। এই দুটো হচ্ছে আলোক দশায় তৈরি হয়েছিল, সেগুলোই হচ্ছে অন্ধকার দশাতে কাজে লাগবে। তো এর থেকে বোঝা গেল যে এই প্রোডাক্টগুলো যদি উৎপন্ন না হয় তাহলে অন্ধকার বিক্রিয়া হবে না, অর্থাৎ আলোক দশা ছাড়া কখনোই কিন্তু অন্ধকার দশা হবে না, অর্থাৎ এর ফলে ফটোসিনথেসিসটাই হবে না, ঠিক আছে। কারণ এটিপিও উৎপন্ন হচ্ছে না। তো NADPH এটিপি যদি উৎপন্ন না হয় তাহলে কি করে অন্ধকার দশা হবে, না হলে কি করে শর্করা বা গ্লুকোজ তৈরি হবে, C6H12O6, সেটাও তৈরি হবে না, তো ফটোসিনথেসিসটাই বন্ধ হয়ে যাবে। তো এরা কিন্তু একে অপরের ওপর খুবই ভাবে ডিপেন্ডেন্ট, বিশেষ করে অন্ধকার দশাটা আলোক দশার ওপর খুবই ডিপেন্ডেন্ট, ঠিক আছে, বা নির্ভরশীল আর কি। তো এইবারে আমরা দেখবো যে অন্ধকার দশায় কি কি উপাদান লাগছে, ঠিক আছে। অন্ধকার দশার উপাদান, এটা হচ্ছে কি অন্ধকার দশার উপাদান। অন্ধকার দশায় যে জিনিসটা লাগছে মেন, সেটা হচ্ছে কি CO2 কিন্তু খুবই দরকার, ঠিক আছে। এরপরে লাগছে হচ্ছে আরেকটা মেন জিনিস, সেটা হচ্ছে কি RUBP, ঠিক আছে। দেন লাগছে হচ্ছে আলোক দশায় উৎপন্ন হওয়া NADPH+, ঠিক আছে। এই যে H+টা কোথা থেকে এলো সেটা আমি পরে বলছি। দেন হচ্ছে কি ATP লাগছে, যেটাও আলোক দশায় উৎপন্ন হয়েছিল, ঠিক আছে। তার মানে এই পুরো জিনিসটা কিন্তু কোথায় হয়েছিল, এই পুরো জিনিসটা হচ্ছে আলোক দশায় উৎপন্ন হওয়া পদার্থ কাজে লাগছে। উৎপন্ন, ঠিক আছে। আর CO2 যেটা এইটা হচ্ছে কি বাতাসের CO2, ওকে। এইবারে হচ্ছে কি RUBP, ঠিক আছে। RUBPটা কি, RUBP হচ্ছে একটা গ্রাহক, ঠিক আছে, কার্বন গ্রাহক বলা যেতে পারে, ঠিক আছে। যেটা হচ্ছে কি একটা 5 কার্বন যুক্ত শর্করা, ঠিক আছে, যার পুরো নাম হচ্ছে কি রাইবিউলোজ বিস ফসফেট, ঠিক আছে। তো আমি কি বললাম, RUBP যেটা RUBP এটা হচ্ছে কি একটা 5 কার্বন যুক্ত শর্করা, ঠিক আছে। এর পুরো নাম কি বললাম আমি, রাইবিউলোজ বিস ফসফেট, ঠিক আছে। তো এইবার এইটা কি কাজ করছে, এইটা কিভাবে কাজ করছে, বা CO2-র কাজ কি, বা এইটা কিভাবে গ্লুকোজটা তৈরি হচ্ছে, এরপর আমরা আস্তে আস্তে স্টেপের দিকে প্রবেশ করব, ঠিক আছে। তো আমরা এটা বুঝলাম যে আমাদের মেনলি তৈরি করতে হবে হচ্ছে গ্লুকোজ, তাই তো। গ্লুকোজের সংকেত কি, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, তাই তো। তার মানে এখানে আছে হচ্ছে কার্বন, এখানে আছে হচ্ছে হাইড্রোজেন, এখানে আছে হচ্ছে অক্সিজেন, ঠিক আছে।
তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এইগুলো কোথা থেকে আসবে? এইগুলোই তো আসবে, CO2 থেকে আসবে কার্বন, ঠিক আছে। আর ইউবিপি হচ্ছে কার্বনটাকে যাতে বাতাসের কার্বন ডাই অক্সাইড থেকে ডিরেক্টলি নেওয়া যায় বা গ্রহণ করতে পারে, সেটাতে হচ্ছে এই আরইউবিপি বা রাইবিউলোস বিস ফসফেট যেটা বললাম একটা শর্করা, সেইটা হচ্ছে কি হেল্প করবে, ঠিক আছে। আর হাইড্রোজেন ও আর অক্সিজেন এগুলো তো অবশ্যই লাগবে, ঠিক আছে। তো আমরা আগে বলেছিলাম যে ডার্ক রিয়াকশন সম্পর্কে এখন আমরা আলোচনা করছি, ঠিক আছে। তো আমরা এবারে বলবো যে কার্বনটা আসে হচ্ছে CO2 থেকে, ঠিক আছে। আর এইচটা কোথা থেকে আসে? এইচটা আসে হচ্ছে NADPH থেকে। কোথা থেকে আসে? এখান থেকে, ঠিক আছে। কিন্তু আগে আমরা যখন বলেছিলাম বা সালোক সংশ্লেষের যে বিক্রিয়াটা পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম কোথা থেকে আসছে, CO2 + H2O দিয়ে যে বিক্রিয়াটা শুরু হয়েছিল, মনে আছে তোমাদের? যে বিক্রিয়াটা ছিল সালোক সংশ্লেষের যে সাধারণ রিয়াকশনটা, সেটা মনে আছে? তাই তো? এই হচ্ছে সালোক সংশ্লেষের সাধারণ বিক্রিয়া। তো এখানে হচ্ছে আলোক আর সূর্যালোক আর ক্লোরোফিল থাকে, তাই তো। তো এইটা থেকে এইটা আসে, তাই তো। এটা বলেছিলাম আমরা এরকম, তাই তো। তাই আসছে, অবশ্যই তাই আসছে। কারণ আমরা যে ফটোলাইসিস বিক্রিয়াটা পড়েছিলাম ওই ফটোফসফোরাইলেশনের সময় বা আলোক বিক্রিয়া পড়ার সময়, সেইটা যদি তোমরা দেখো, সেই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে H2O-টা ভেঙে কিভাবে এইটা আসছে, তাই তো। এইটা আসছে বা এই H2O থেকে এইটা ভেঙে এইটার সাথে যুক্ত হয়, দেন এইটা আসছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে জন্য তোমাদের ওই আগের যে ফটোফসফোরাইলেশনের ভিডিওটা, সেটা তোমাদের একটু দেখতে হবে, বা আলোক বিক্রিয়া যে ভিডিওটা আছে সেটা পুরোটা একটুখানি বুঝতে হবে, না হলে অন্ধকার বিক্রিয়াটা বুঝতে কিন্তু পারবে না, আগে থেকেই বলছি। তো যাই হোক, আমরা অন্ধকার বিক্রিয়া আবার ফিরে আসি। তো এইবারে আমরা অন্ধকার বিক্রিয়ার আর কিছু নাম সম্পর্কে পড়বো, ঠিক আছে। দেন হচ্ছে আমরা অন্ধকার বিক্রিয়ায় কি কি পরপর স্টেপ আছে বা প্রসেসে কি কি স্টেপ আছে, সেগুলো ধাপে ধাপে আমরা পড়বো, ঠিক আছে। তো অন্ধকার বিক্রিয়া বা আলোক নিরপেক্ষ দশা যেটা, সেটার আরেকটা নাম কি? সেটার আরেকটা নাম হচ্ছে কি কেলভিন সাইকেল, ঠিক আছে। কেলভিন সাইকেল, এটা হচ্ছে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে C3 সাইকেল, ঠিক আছে। এবার C3 সাইকেল কেন বলছে, বা C4 সাইকেলও বলে অনেক সময়। তো এইগুলো কেন বলছে, এইটার হচ্ছে ডিটেলসে তোমাদের এখন নেই, তোমাদের ক্লাস 11-12-এ যখন পড়াবো আর কি, তো সেই চ্যাপ্টারগুলোতে এইগুলো সম্পর্কে ডিটেলসে বলবো। বাট আপাতত মোটামুটি একটা ধারণার জন্য বলছি, কেলভিন সাইকেল যেটা, সেইটা কেন হয়েছে, ঠিক আছে। সেইটার নাম হচ্ছে 1956 সালে আর কি বিজ্ঞানী মেলভিন কেলভিন, ঠিক আছে। কি নাম বললাম? 1956 সালে মেলভিন কেলভিন, এই যে বিজ্ঞানী আছেন, তিনি প্রথমেই তিনি এই আলোক বিক্রিয়ার অন্ধকার বিক্রিয়ার যে এই সাইকেলটা কি কি পদ্ধতিতে হচ্ছে, সেইটাও তিনি ফার্স্টে অবজার্ভ করেছিলেন 1956 সালে। তাই জন্য এনার নাম অনুযায়ী এই বিক্রিয়ার নাম হয়েছে কেলভিন সাইকেল, ঠিক আছে। কেলভিন সাইকেলও বলা হয়, ঠিক আছে। আর C3 সাইকেল কেন বলে, C4 সাইকেল কেন বলে, এবারে আমি তোমাদেরকে বলবো। সেটা এখন নয়, আস্তে আস্তে বুঝতে পারবে তোমরা, আমরা যখন ধাপগুলো পড়বো, ঠিক আছে। তো আমরা এবারে যাব হচ্ছে অন্ধকার বিক্রিয়া বা আলোক নিরপেক্ষ দশা যেটা, সেটার প্রসেস বা পদ্ধতিতে, ওকে। আচ্ছা, তার আগে আমরা এটা বলেই দিই নাকি? হ্যাঁ, এটা আমরা বলেই দিই। তো C3 সাইকেল কেন বলছে, এই যে অন্ধকার বিক্রিয়ায় অনেকগুলো স্টেপ আছে বললাম, এর যে প্রথম স্টেপ, সেইখানে হচ্ছে কি একটা যৌগ তৈরি হয়, ঠিক আছে। সেইটা হচ্ছে কি একটা 3 কার্বন যৌগ। যেহেতু 3 কার্বন যৌগ, তাই জন্যে প্রথম স্টেপে হচ্ছে সেটার নাম 3 কার্বন যৌগটার নাম কি সেটা আমরা পরে বলছি। যেহেতু 3 কার্বন যৌগ, সেই জন্যে তার নাম অনুযায়ী এই যে অন্ধকার বিক্রিয়া বা আলোক নিরপেক্ষ দশা, সেটার নাম হয়েছে C3 বিক্রিয়া, ঠিক আছে। আর যেই সমস্ত উদ্ভিদ, সব উদ্ভিদে কিন্তু 3 কার্বন যুক্ত যৌগ তৈরি করে না, সব উদ্ভিদে কিন্তু এই 3 কার্বন যুক্ত যৌগ তৈরি করে না। কিছু কিছু উদ্ভিদ কিন্তু 4 কার্বন যুক্ত যৌগ তৈরি করে, ঠিক আছে। তো যারা এই অন্ধকার বিক্রিয়া বা আলোক নিরপেক্ষ দশার প্রথম যে স্টেপে 4 কার্বন যুক্ত যৌগ তৈরি করে, তাদেরকে বলছে হচ্ছে
C4 সাইকেল বা C4 প্ল্যান্ট বা C4 উদ্ভিদ, ঠিক আছে। তো আমি কি বললাম, C3 সাইকেল মানে হচ্ছে কি 3 কার্বন যৌগ কোথায়, অন্ধকার বিক্রিয়ার প্রথম ধাপে, ঠিক আছে, প্রথম ধাপে। আর এইটা C4 সাইকেল যেটা বললাম সেটা হচ্ছে 4 কার্বন যৌগ অন্ধকার বিক্রিয়ার প্রথম ধাপে। ওকে, তাহলে আশা করছি এটা বোঝা গেল C3 সাইকেল আর C4 সাইকেল কি। এইবার এই যে 3 কার্বন যৌগ সেইটার নাম হচ্ছে কি PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে। কি নাম বললাম, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে। তো PGA আমরা এখানে লিখে নিই ফুল ফর্মটা বা পুরো কথাটা, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে। আর এই যে 4 কার্বন যৌগ সেইটা তোমাদের আমরা ডিটেলসে পরে যখন আমরা 11-12-এ পড়বো তখন তোমাদের জানাবো, তাও তোমরা নামটা এখন জেনে রাখো। সেটার নাম কি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। আপাতত নামটুকুই জেনে নাও, বা OA, ঠিক আছে। OA এটা হচ্ছে PGA, এটা হচ্ছে কি OA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো আশা করছি C3 সাইকেল কাকে বলে আর C4 সাইকেল কাকে বলে এইগুলো বোঝা গেল। তাও আমি আরেকবার বলে দিচ্ছি, C3 সাইকেল হচ্ছে কি যেই সমস্ত উদ্ভিদরা অন্ধকার বিক্রিয়া বা আলোক নিরপেক্ষ দশায় প্রথম ধাপে একটা যৌগ তৈরি করে যেটা কিনা 3 কার্বনের হয়, সেইটা হচ্ছে কি C3 সাইকেল বা C3 উদ্ভিদ বা C3 প্ল্যান্ট বলা হয়ে থাকে। আর যে সমস্ত উদ্ভিদরা অন্ধকার বিক্রিয়ার প্রথম ধাপে 4 কার্বন যুক্ত যৌগ সেটা তৈরি করে তাদেরকে বলছে C4 সাইকেল, আর সেই উদ্ভিদটাকে বলছে C4 উদ্ভিদ বা C4 প্ল্যান্টস। ওকে, সো আমরা এইবারে এর পরের যে স্টেপ আর কি সেটা থেকে এগোতে থাকছি, মানে আমরা এবারে প্রসেস সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ওকে, আলোক নিরপেক্ষ দশা, এখন আমরা পদ্ধতি সম্পর্কে আলোচনা করছি। তো আমরা বলেছিলাম এর আগে যে এর নাম হচ্ছে কেলভিন সাইকেল, মানে এটা স্পষ্ট যে এর একটা সাইকেল, তাই তো। মানে সাইকেল বলতে আমরা কি বুঝি, যেই জিনিসটা থেকে শুরু হচ্ছে সেই জিনিসটাতে গিয়ে শেষ হবে, ঠিক আছে। যেমন আমরা চক্রাকারের ক্ষেত্রে দেখেছিলাম, চক্রাকার ফটোফসফোরাইলেশন বা সাইক্লিক ফটোফসফোরাইলেশন যেটা বলে, সেইখানে হচ্ছে PS1 থেকে শুরু হয় আবার PS1-এ গিয়েই শেষ হয়েছিল। তো এই ক্ষেত্রে তাই হবে, যেইটা থেকে শুরু হবে সেইটাতে গিয়েই শেষমেশ এই বিক্রিয়াটা শেষ হবে, ঠিক আছে। তো আমরা এটাকে ধাপে ধাপে পড়বো। তো প্রথম যে ধাপটা হয় সেটা হচ্ছে কি, প্রথম ধাপটা হচ্ছে যে আমরা বললাম PGA বা 3 কার্বন যৌগ ওটাকে তৈরি করা, ঠিক আছে। এখানে হচ্ছে কি PGA তৈরি হচ্ছে, PGA যৌগটা হচ্ছে কি এখানে তৈরি হচ্ছে। ওকে, তো আমরা ফার্স্টেই বলবো যে PGAটা কিভাবে হয়, ঠিক আছে। আমরা আগে বলেছিলাম যে CO2টা হচ্ছে কাজে লাগছে, ঠিক আছে। বাতাসের যে CO2 আছে সেইটা হচ্ছে এখানে কাজে লাগছে। তো এইটা হচ্ছে CO2টা কিভাবে কাজে লাগবে, CO2-র মধ্যে যে কার্বনটা আছে এই কার্বনটাকে আমাদের কাজে লাগাতে হবে, ঠিক আছে। তো সেই কার্বনটাকে কে গ্রহণ করবে, সেইটাকে গ্রহণ করবে হচ্ছে কে, RUBP, ঠিক আছে। মানে হচ্ছে কি রাইবিউলোজ বিস ফসফেট। ওকে, তো আমরা কি বলেছিলাম, CO2-র মধ্যে যে কার্বনটা আছে, এই যে কার্বনটা, এইটাকে কে নেবে হচ্ছে RUBP, ঠিক আছে। থেকে এটা কি তৈরি করবে হচ্ছে PGA, ঠিক আছে। PGAটা কি 3 কার্বন যুক্ত যৌগ, তাই তো। তার মানে এইটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইখানে যখন একটা কার্বন রয়েছে,
এখানে যে 3টে কার্বন তৈরি করতে গেলে একটা কার্বনের সাথে 2টো কার্বন যুক্ত হতে হবে, তাই তো? তার মানে এইটা কি হওয়া উচিত টেকনিক্যালি? এইটা টেকনিক্যালি হওয়া উচিত বা যুক্তিযুক্তভাবে হওয়া উচিত হচ্ছে 2 কার্বন যুক্ত যৌগ, তাই তো? তাহলেই হচ্ছে কি 2C প্লাস সি, তাহলে 3C তৈরি হবে, বা 2 কার্বন প্লাস 1 কার্বন, তাহলে হচ্ছে 3 কার্বন যুক্ত হবে। কিন্তু এরকম কিন্তু হয় না নর্মালি। বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক রিসার্চ করেছেন যে এইটা কি 2 কার্বন যুক্ত যৌগ বা অন্য কোনো 2 কার্বন যুক্ত যৌগ কি আদৌ আছে। এইটার পরে কিন্তু এটা পাওয়া যায় যে আদৌ কোনো 2 কার্বন যুক্ত যৌগ পাওয়া যায় না, ঠিক আছে? এইটা যেটা আরইউবিপি, সেটা হচ্ছে কি একটা 5 কার্বন যুক্ত যৌগ, ঠিক আছে? কি বললাম? 5 কার্বন যুক্ত যৌগ। তো এইখানে কি দেখাচ্ছে আসলে? 5 কার্বনের সাথে এই যে বায়ুমণ্ডলের যে CO2 আছে সেটা থেকে যে কার্বনটা আসে সেটা যুক্ত হয়ে তৈরি হওয়ার কথা হচ্ছে 6 কার্বন যুক্ত যৌগ, তাই তো? আর আমাদের কাছে এখানে কি আছে? 3 কার্বন যুক্ত যৌগ, ঠিক আছে? এইবারে আমরা যদি 2টো 3 কার্বন যুক্ত যৌগ তৈরি করি তাহলে তো 6 কার্বন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা? এই ধরো একটা 5 কার্বনের যৌগ, 1 2 3 4 5, ঠিক আছে? এটা হচ্ছে আরইউবিপি, 5 কার্বন যুক্ত যৌগ, ঠিক আছে? প্লাস এ হচ্ছে কাকে গ্রহণ করছে, কাকে গ্রহণ করা এর কাজ হচ্ছে কি CO2 থেকে যে কার্বনটা আছে সেটাকে গ্রহণ করা, ঠিক আছে? মানে হচ্ছে এখানে হচ্ছে আরেকটা কার্বন, একটা কার্বন, তাই তো? এটা যুক্ত হয়ে আলটিমেটলি কি তৈরি হচ্ছে? 3 কার্বন যুক্তই যৌগ তৈরি হয়, কিন্তু সেটা হচ্ছে 2টো হয়, তাই তো? 3 দুগুণে তাহলে 6 হচ্ছে। এইটা একটা 3 কার্বন, এইটা একটা 3 কার্বন, তাই তো? এইটাও হচ্ছে PGA, এইটাও হচ্ছে PGA। PGA মানে কি বলেছিলাম আমরা? ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ওকে? তাহলে বোঝা গেল এক্স্যাক্টলি জিনিসটা কি হচ্ছে। তো এখানে একটা 5 কার্বনের যৌগ, সেটা 1 কার্বনের সাথে যুক্ত হচ্ছে হয়ে 2টো 3 কার্বনের যুক্ত যৌগ তৈরি করছে, তাহলে 5 আর 1 এখানে 6 হচ্ছে, 1 2 3 4 5 6। এটা বোঝা গেল তো? এটা কিন্তু কার্বনের সংখ্যার মধ্যে করলাম, ঠিক আছে? এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আসল যে রিয়াকশনটা হয় সেই রিয়াকশনটাকে আমরা লিখব ব্যালেন্স করার মাধ্যমে, ঠিক আছে? তাহলে আসল যে রিয়াকশনটা হবে সেটা কি হবে? সেটা হচ্ছে ধরো আমরা 6CO2 লিখলাম, ব্যালেন্স করেই লিখছি একবারে। 6 RUBP হলো, দেন এখানে তৈরি হবে হচ্ছে 12 PGA, ঠিক আছে? এটা কিন্তু 3 কার্বন যুক্ত, এটা যে ব্যালেন্স করে লেখা হলো, ওকে? তো এই হচ্ছে আমাদের প্রথম ধাপ, মানে এখানে হচ্ছে PGA তৈরি হলো, ঠিক আছে? মানে কার্বন ডাই অক্সাইডটাকে আরইউবিপি গ্রহণ করলো, করে কার্বনটার সাথে যুক্ত হলো, করে 12 PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো, যেটা কিনা একটা 3 কার্বন যুক্ত যৌগ। যেহেতু এটা অন্ধকার বিক্রিয়ার প্রথম স্টেপ এবং এখানে একটা 3 কার্বন যুক্ত যৌগ তৈরি হচ্ছে, সেই নাম অনুযায়ী উদ্ভিদের যে নাম হয় বা ওই সাইকেলের নাম হয় সেটা হচ্ছে কি C3 সাইকেল। তাই জন্য এই অন্ধকার বিক্রিয়া বা আলোক নিরপেক্ষ বিক্রিয়াকে C3 সাইকেলও বলা হয়ে থাকে। সব উদ্ভিদের ক্ষেত্রে এই 3 কার্বন যুক্ত যৌগ কিন্তু তৈরি হয় না, কিছু উদ্ভিদের ক্ষেত্রে এই 3 কার্বন যুক্ত যৌগের জায়গায় 4 কার্বন যুক্ত যৌগ থাকে, ঠিক আছে? যেটাকে আমরা বলছি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো সেই ক্ষেত্রে সেই সাইকেলটাকে আমরা কি বলবো? C4 সাইকেল। এবং যে উদ্ভিদটা আছে তাকে আমরা বলবো হচ্ছে C4 উদ্ভিদ। তো আশা করছি এই প্রথম স্টেপটা বোঝা গেল। আচ্ছা, তো এইবারে আমরা বলবো যে অঙ্গার আত্তীকরণ কাকে বলে। এটা একদম প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে আমি পরে এইটা সম্পর্কে বলবো, প্রথম যে ভিডিওটা আছে সেখানে। তো এই যে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে 3 কার্বন যুক্ত স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেটার জন্য CO2 থেকে কার্বনের তো কোষস্থ যৌগে অঙ্গীভূত হতে হচ্ছে, না হলে কি করে হবে, তাই না? তো এই যে CO2 থেকে কার্বনের কোষস্থ যৌগে অঙ্গীভূত হচ্ছে, সেই হওয়াটাকে বলছে কি অঙ্গার আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন, ঠিক আছে? তো আমরা কি বললাম? অঙ্গার আত্তীকরণ, ঠিক আছে? কি বললাম? CO2 থেকে এই যে কার্বনের কোষস্থ যৌগে অঙ্গীভূত হওয়াকে
বলে অঙ্গার আত্তীকরণ। ওকে, তো CO2 থেকে কার্বনের কোষস্থ যৌগে অঙ্গীভূতকে, মানে এই জিনিসটা বলছে, এই যে কার্বনটা এসে RUBP বা রাইবিউলিস বিসফসফেটের সাথে যুক্ত হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে কি কার্বন অ্যাসিমিলেশন বা অঙ্গার আত্তীকরণ বলছে। ঠিক আছে, তো এই প্রথম স্টেপটা হয়ে গেল, মোটামুটি আমরা বুঝে গেছি PGA যৌগ তৈরি যেটা, সেটা হচ্ছে কি বাতাসের যে CO2 আছে সেখান থেকে কার্বনটা এসে RUBPর সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে, যুক্ত হয়ে তৈরি হচ্ছে PGA, যেটা হচ্ছে একটা 3 কার্বন যুক্ত যৌগ। কিভাবে তৈরি হলো আমরা এখানে বললাম যে এইটা একটা 5 কার্বন যুক্ত যৌগ। ঠিক আছে, এটার সাথে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের একটা কার্বন যুক্ত 6 কার্বন যুক্ত যৌগ তৈরি করছে। 6 কার্বন মানে দুটো 3 কার্বন যুক্ত যৌগ। এইভাবে এই প্রথম জিনিসটা হলো। ঠিক আছে, এর থেকে ডিটেলস আপাতত আমি বলছি না, কারণ ওটা তোমাদের পরবর্তী ক্লাসে মানে 11-12 যেটা, সেইখানে হচ্ছে ডিটেলসে বলা আছে, সেখানে আর কি বলা হবে যে অ্যালকোহল থেকে অ্যাসিড কীভাবে তৈরি হয় বা কীভাবে বিজারণ জারণ এই প্রক্রিয়াটা হচ্ছে। কারণ আলোক দশা যেটা, সেটার পরে যেটা অন্ধকার দশা হয় সেটা হচ্ছে সম্পূর্ণ একটা বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, মানে এর পরবর্তী স্টেপে আমরা বলবো যে PG এর বিজারণ কেন হচ্ছে, মানে কিভাবে হচ্ছে সেই পদ্ধতিটা বলবো, বাট এক্স্যাক্টলি বেসিক যে কনসেপ্টটা সেটা তোমাদের এখন আমি দেবো না, কারণ সেটা তোমাদের বুঝতে সমস্যা হবে। এরপরে যে আমরা 11-12 ভিডিও বানাবো, দেন আমরা এটাকে ডিটেলসে আরও বলবো। ঠিক আছে, তো আপাতত আমরা নেক্সট যে ধাপ আছে সেটাতে আমরা চলে যাচ্ছি। তো এরপর যে আমরা ধাপটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে 2 নম্বর ধাপ। ওকে, সেটা হচ্ছে কি PGA এর বিজারণ। ঠিক আছে, আচ্ছা, তো এর আগের যে ভিডিও ছিল সেইখানে আমরা PGA তৈরি করেছিলাম, কিভাবে তৈরি হয় সেটা জেনেছিলাম এর আগের স্টেপে, সরি ভিডিওতে না। তো এই যে স্টেপটা আছে এইটাতে আমরা দেখবো হচ্ছে PGA এর বিজারণ কিভাবে হচ্ছে। ঠিক আছে, PGA মানে হচ্ছে কি ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, ফসফোগ্লিসারিক অ্যাসিড, অবশ্যই এটার ফুল ফর্ম মুখস্থ করবে। দেন হচ্ছে কি ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে কি হচ্ছে ATP আর আলোক দশায় উৎপন্ন NADPH প্লাস H প্লাস উৎসেচক এবং উৎসেচকের সহায়তায় বিজারিত হয়ে 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারঅ্যালডিহাইড উৎপন্ন করছে। ঠিক আছে, আর কি NADP প্লাস মুক্ত করছে। ঠিক আছে, আমরা এর আগে বলেছিলাম যে আলোক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলো অন্ধকার বিক্রিয়ায় কাজে লাগবে, বাট কিভাবে কাজে লাগবে সেটা বলিনি, সেইটাই কিন্তু এখানে। ঠিক আছে, আলোক বিক্রিয়ায় যে NADPH প্লাস H প্লাস উৎপন্ন হয়েছিল, ATP উৎপন্ন হয়েছিল, সেগুলো সবই কিন্তু এই অন্ধকার বিক্রিয়ায় PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিডের যে বিজারণ হচ্ছে সেইখানে কাজে লাগছে। ঠিক আছে, তার মানে কি বললাম আমরা, PGA যেটা সেইটা ATPর সহায়তায় NADPH প্লাস H প্লাসের সহায়তায় কি তৈরি করছে, PGALD বা PGALD তৈরি করছে। ঠিক আছে, ফসফোগ্লিসারঅ্যালডিহাইড প্লাস আর কি তৈরি করছে NADP প্লাস ADP। ঠিক আছে, এবারে আমরা এটাকে ব্যালেন্স করে দিচ্ছি এই রিঅ্যাকশনটাকে। ঠিক আছে, আর একটা কি থাকছে, উৎসেচকও থাকছে, এটাও মাথায় রাখবে। তো 12 PGA, দেন হচ্ছে কি 12 ATP, এখানেও হচ্ছে 12 NADPH প্লাস H প্লাস হবে। ঠিক আছে, দেন কি তৈরি হবে এখানে 12 PGALD বা ফসফোগ্লিসারঅ্যালডিহাইড উৎপন্ন হবে, আর কি 12 NADP প্লাস তৈরি হবে, আরেকটা কি হবে 12 ADP তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কি আমরা দেখলাম যে PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা উৎসেচক বলেছিলাম, তো সেইটা হচ্ছে কি এখানে বিজারণ হয়ে গেল। ঠিক আছে, তার মানে প্রথম স্টেপে আমরা পড়লাম যে কিভাবে CO2 স্থিতিকরণ হচ্ছে এবং PGA গঠন হচ্ছে। দেন নেক্সট স্টেপে আমরা দেখছি যে PGAটাকে বিজারণ করে দিচ্ছে, বিজারণ করে দিয়ে তৈরি হচ্ছে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। ঠিক আছে, তো এইবারে আমরা বলেছিলাম যে এইখান থেকে সাইকেল শুরু হয় সেইখানে গিয়েই শেষ হবে। ঠিক আছে, তাই জন্য এটার নাম সাইকেল, মানে প্রসেসটা যেখান থেকে শুরু হবে সেখানে গিয়েই শেষ হবে। ঠিক আছে,
এর মানে হচ্ছে আরইউবিপি থেকে শুরু হয়েছিল, তাই তো? তোমাদের আশা করছি মনে আছে যে আরইউবিপি থেকে শুরু হয়েছিল। তো এইবারে হচ্ছে আরইউবিপিতে গিয়ে শেষ হওয়ার পালা, ঠিক আছে? তো থার্ড যে স্টেপটা আমরা পড়বো সেইটা হচ্ছে কি রাইবিউলোজ বিসফসফেটের কি পুনঃসংশ্লেষ, ঠিক আছে, বা রিসিনথেসিস অফ আরইউবিপি, ঠিক আছে? তো থার্ড যে স্টার্ট স্টেপটা আমরা দেখি, আরইউবিপি সেইটার হচ্ছে কি পুনঃসংশ্লেষ হচ্ছে, ঠিক আছে? পুনঃসংশ্লেষ, ঠিক আছে, বা রিসিনথেসিস যেটাকে বলছে। রিসিনথেসিসের সময় কি হচ্ছে আমরা দেখছি যে মানে যে আমরা এর আগে দেখলাম যে 12 যে পিজিএলডিতে তৈরি হলো, ঠিক আছে? এখানে ছিল হচ্ছে কি 12 পিজিএএলডি। এইটাকে দুটো ভাগ করলে আমরা বলতে পারি যে 10 পিজিএএলডি প্লাস 2 পিজিএএলডি, তাই তো? তার মধ্যে এই যে 2 পিজিএএলডি সেইটাকে আমরা পরে দেখছি, ঠিক আছে? আপাতত আমাদের কাজ হচ্ছে এই 10 পিজিএএলডিটাকে নিয়ে। এই যে 10 পিজিএএলডি বা 10 অণু পিজিএএলডি বা ফসফোগ্লিসারঅ্যালডিহাইড সেটা কি করে একটা চক্রের মাধ্যমে পর্যায়ক্রমিক কতগুলি অন্তর্ভুক্ত যৌগ তৈরি করার মাধ্যমে পুনরায় 6 অণু আরইউবিপিতে পরিণত হচ্ছে, ঠিক আছে? বিজ্ঞানী কেলভিন প্রদর্শিত এই যে চক্র সেটার নামই হচ্ছে কি কেলভিন চক্র, ঠিক আছে? এই যে টোটাল চক্রটা এটাকে প্রদর্শন করেছিলেন বিজ্ঞানী কেলভিন, তাই জন্য এর নাম হচ্ছে কি কেলভিন চক্র। এর আগে বলেছিলাম ব্ল্যাকম্যান বিক্রিয়া, কেন বলছে? কারণ ব্ল্যাকম্যান এই অন্ধকার বিক্রিয়াটাকে ফার্স্ট পর্যবেক্ষণ করেছিলেন। আর এই চক্রটা যেটা বললাম সেটাকে ফার্স্ট প্রদর্শন করেন হচ্ছে বিজ্ঞানী কেলভিন। তো এই যে 10 অণু পিজিএলডি এইটা থেকে কি তৈরি হবে? এটা থেকে তৈরি হবে হচ্ছে 6 অণু আরইউবিপি। আমি আপাতত এই বিক্রিয়াটা দেখাচ্ছি, এরপরে আমি টোটাল সাইকেলটা তোমাদের এঁকে দেখাবো। আপাতত একটু বলে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে 3 নম্বর স্টেপ, ঠিক আছে? তার মানে আমরা কি দেখলাম যে 12 পিজিএলডি যেটা আগের স্টেপে তৈরি হয়েছিল, মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হয়ে যে 12 পিজিএলডিটা তৈরি হয়েছিল এখানে, সেইটা হচ্ছে কি আবার পুনরায় দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে 10 অণু পিজিএলডি আর একটা হচ্ছে কি 2 পিজিএলডি, 2 অণু পিজিএলডি বা ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। ওকে, তো এর মধ্যে যে 10 অণু পিজিএলডি সেইটা হচ্ছে কি আবার 6 আরইউবিপি বা 6 অণু রাইবিউলোজ বিসফসফেট তৈরি করছে, মানে যেখান থেকে বিক্রিয়াটা শুরু হয়েছিল সেইখানে গিয়েই কিন্তু আবার শেষ হচ্ছে। তো এইটা একটা সাইকেল হচ্ছে, ঠিক আছে? তো এইবারে রইলো বাকি ফোর্থ স্টেপ, ঠিক আছে, যেটা হচ্ছে কি লাস্ট স্টেপ, যেটা হচ্ছে যেই স্টেপে হচ্ছে আমরা দেখবো যে কিভাবে গ্লুকোজটা তৈরি হচ্ছে, ঠিক আছে? তার মানে আমরা এখন ফোর্থ স্টেপে যাব। ফোর্থ স্টেপ হচ্ছে কি গ্লুকোজের সংশ্লেষ। ওকে, এটা হচ্ছে কি ফোর্থ স্টেপ, ঠিক আছে? এইখানে কি হচ্ছে ওই যে 2 অণু পিজিএলডিটা আমরা ভেঙেছিলাম বা 2 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, সেই 2 অণু পিজিএলডি থেকে 1 অণু গ্লুকোজ তৈরি হয়, যেটা কিনা 6 কার্বন যুক্ত হয়, ঠিক আছে? পরে গ্লুকোজ আবার কি জল বিয়োজনের মাধ্যমে শ্বেতসার উৎপন্ন করে, যা সঞ্চয়ী অঙ্গে জমা হয়ে থাকে, ঠিক আছে? তো 2 পিজিএলডি ঠিক আছে, এইটা থেকে কি তৈরি হচ্ছে C6H12O6, যেটা হচ্ছে কি গ্লুকোজ। এইটাই তো তৈরি আমাদের মেন উদ্দেশ্য। এইখানেই হচ্ছে কি সালোক সংশ্লেষের যে স্টেপটা সেটা হচ্ছে স্টপ হয়ে যায়, অর্থাৎ সালোক সংশ্লেষটা শেষ হয়ে যায়। তার মধ্যে এইটা হচ্ছে কি একটা 3 কার্বন যুক্ত যৌগ আর এইটা হচ্ছে কি একটা 6 কার্বন যুক্ত যৌগ, ঠিক আছে? এইবার এই গ্লুকোজটা যেটা সেটা হচ্ছে কি জল বিয়োজনের মাধ্যমে শ্বেতসার উৎপন্ন করে বা সঞ্চয়ী অঙ্গে জমা হয়ে থাকে, ঠিক আছে? এই শ্বেতসারটাই হচ্ছে সঞ্চয়ী অঙ্গে জমা হচ্ছে, ঠিক আছে? তো আমরা যে অন্ধকার বিক্রিয়ার স্টেপগুলো দেখলাম সেইটা একবার আমরা রিক্যাপিচুলেশন করে নিই, দেন হচ্ছে আমরা এটার পরে আমরা সাইকেলটা একবার এঁকে দেখাবো, ঠিক আছে? তো প্রথম স্টেপে আমরা দেখেছিলাম এখানে পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছিল, সেটা কিভাবে হচ্ছিল
বায়ুমণ্ডলে যে CO2 আছে সেটা থেকে কার্বনটাকে গ্রহণ করছিল RuBP বা রাইবিউলোস বিসফসফেট, যেটা একটা 5 কার্বন যুক্ত যৌগ, সেটা গ্রহণ করে তৈরি করছিল হচ্ছে PGA। ঠিক আছে, এবার PGA ডিটেলসটাও তোমাদেরকে বলেছি। এই যে কার্বন ডাই অক্সাইড থেকে কার্বনটা কোষস্থ যৌগে অঙ্গীভূত হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে অঙ্গার আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন। ঠিক আছে, যেহেতু এটা একটা 5 কার্বন যুক্ত যৌগ এবং এটা একটা 1 কার্বন যুক্ত যৌগ, তো এই দুটো যুক্ত হয়ে আমাদের এখানে 6 কার্বন যুক্ত যৌগ তৈরি হচ্ছে। ঠিক আছে, 6 কার্বন কিভাবে হচ্ছে, এই যে এইটাই হচ্ছে 3 কার্বন 3 কার্বন, 3 দুগুণে 6 হয়, আমরা জানি। এই দুটোকে যোগ করে দেখা একটা 6 কার্বন যুক্ত যৌগ, তাই তো? তার মানে দুটো PGA তৈরি হচ্ছে যেহেতু, তাই 3 কার্বন যুক্ত যৌগ 3 কার্বন যুক্ত যৌগ ইকুয়ালস টু 6 কার্বন যুক্ত যৌগ। তো এখানে আমরা যে বেসিক বিক্রিয়াটা আর কি সেটা এখানে লিখেছি, 6CO2 + 6 RuBP। 6CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে রাইবিউলোস বিসফসফেট যুক্ত হয়ে PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে 3C, যেটা বলেছিলাম। তো এখানে অঙ্গার আত্তীকরণ বললামই তোমাদেরকে, CO2 থেকে যে Cটা হচ্ছে কি কোষস্থ যৌগে অঙ্গীভূত হচ্ছে সেটাকে আমরা বলছি অঙ্গার আত্তীকরণ। ওকে, তারপরে হচ্ছে কি এখানে PGA এর যে বিজারণ হচ্ছে, সেই মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড যে আগের স্টেপে তৈরি হয়েছিল সেটার এবারে বিজারণ হচ্ছে, ATPর সাথে যুক্ত হচ্ছে, যুক্ত NADPH+ এর সাথে NADPH++H+ এর সাথে যুক্ত হয়ে উৎসেচকের সহায়তায় কি তৈরি করছে, ফসফোগ্লিসার অ্যালডিহাইড তৈরি করছে, আর উৎপন্ন হচ্ছে NADP+ ATP তৈরি হচ্ছে। এরপরে কি হবে লাস্টের আগের স্টেপে, সেটা হচ্ছে কি RuBP পুনঃসংশ্লেষ হবে, মানে নতুন করে RuBP আবার তৈরি হবে। RuBP-তে শুরু হয়ে RuBP-তে শেষ হচ্ছে, তাই জন্য এটার নাম হচ্ছে কি PGALD। থেকে হচ্ছে এখানে কিভাবে তৈরি হচ্ছে RuBP সেটা রয়েছে। এটা সাইকেল কেন বলছি বললাম, RuBP থেকে শুরু হয়ে ওটাতে শেষ হচ্ছে, তাই জন্য। এইবারে যে এই PGALD-টা ছিল সেটার মধ্যে কিছুটা হচ্ছে 10 PGALD বা ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড যেটা ছিল সেটা হচ্ছে কি 6 অণু RuBP তৈরি করছে, আর কিছুটা হচ্ছে কি গ্লুকোজ তৈরি করছে এখানে। এটা হচ্ছে সর্বশেষ স্টেপ, সালোক সংশ্লেষ এখানে শেষ হয়ে যাচ্ছে। এই ছিল অন্ধকার বিক্রিয়া। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি তোমাদেরকে সাইকেলটা দেখালাম না, এর পরবর্তী যে ভিডিওটা হবে সেখানে আমি তোমাদের এই অন্ধকার বিক্রিয়া বা আলোক নিরপেক্ষ বিক্রিয়ার যে সাইকেলটা, আসল সাইকেলটা টোটালটা, ওটাকে আমি এঁকে দেখাবো। এখানে তো তোমাদের বিক্রিয়াগুলোকে স্টেপ বাই স্টেপ বললাম, দেন ওইখানে ওই ভিডিওটাতে তোমাদেরকে ওই টোটাল সাইকেলটা এঁকে দেখাবো। এবং আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ চ্যাপ্টার তোমাদের মোটামুটি শেষ হয়ে গেছে, শুধু একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে যে ওই অ্যাবজর্পশন স্পেকট্রাম আর অ্যাকশন স্পেকট্রাম যেটাকে বলছে। না, এত কঠিন নাম বলে ভয় পাওয়ার কিছু নেই, এটা খুবই সোজা জিনিস একটা। তো ওইটাই বলবো আর কি, বাংলা নাম যেটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম বললাম সেটা হচ্ছে শোষণ বর্ণালী, আর যেটা হচ্ছে অ্যাকশন স্পেকট্রাম বললাম সেটা হচ্ছে কি কার্য বর্ণালী। ওকে, তো এই দুটো বললে তোমাদের মোটামুটি সালোক সংশ্লেষ যে চ্যাপ্টারটা সেটা এই পরের ভিডিওতেই শেষ হয়ে যাচ্ছে। তো এর রিগার্ডিং যদি কোনো কোয়েশ্চেন্স থাকে বা কোনো প্রশ্ন যদি তোমাদের মনে থাকে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি উত্তর দেব। আর থ্যাংক ইউ।